ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই প্রেস ব্রিফিং এ আমার সঙ্গে উপস্থিত আছেন আমার জয়েন্ট কমিশনার সিটি আচ্ছা, আমার সঙ্গে আছেন ডিসি মিরপুর, ডিসি গোয়েন্দা মিরপুর এবং এডিসি মিডিয়া। যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, আপনারা ডিএমপির মিরপুর বিভাগে কাফরুল থানায় একজন যুবদল কর্মীকে গত পরশুদিন গুলি করে হত্যা করা হয়। গত 24/7/2026 তারিখ অনুমান রাত 11:10 সময় ডিএমপি ঢাকা কাফরুল থানাধীন ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিংক রোডের মাথায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ছোড়াগুলিতে যুবদল কর্মী ইউসুফ, সবজি বিক্রেতা নালাল সর্দার এবং মনির হোসেন গুরুতর আহত হয়। অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে একজন অস্ত্রধারীকে পিস্তল সহ আটক করে। বাকি অস্ত্রধারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন ভিকটিমদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ইউসুফকে মৃত ঘোষণা করে। আহত সবজি বিক্রেতা নালাল সর্দার ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় ঢাকা মেট্রোপলিটন যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে তারা মামলার মূল ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়। মামলা ঘটনার সাথে জড়িত নাহিদ শাওন এবং শাফিন আহমদ দ্বয়কে গ্রেপ্তার করে। আটককৃত চঞ্চল ও নাহিদের দেওয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত জিয়ারুলকে মাগুরা জেলার শালিক ঘটনায় জড়িত জিয়াদ মোল্লাকে শরীয়তপুর এবং মাসিম বিল্লাহকে যশোর জেলার থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আবির হাওলাদারকে জনগণ পিটুকুনি দিয়ে কাফরুল থানায় সোপর্দ করে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। হাফিজ কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাথে হাফিজুল ইসলাম বাবু কাফরুল থানা যুবদলের সদস্য সচিব। এর ময়লার টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আরফিজ ইসলাম বাবু ওরফে ডিশ বাবুর ডিশ এবং অ্যান্টেনা ব্যবসার দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছিল। বিরোধের এক পর্যায়ে সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। গত 29 জুন 2026 তারিখে হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খুনি হাসান, জিয়ারুল, চঞ্চল, জিয়াদ সহ অজ্ঞাতনামা 2-3 জনকে ভাড়া করে সিএনজি হাফিজের সাথে মিরপুর 10 বৈশাখী হোটেলে 714 নম্বর রুম ভাড়া করে। তারা বাবুকে হত্যার উদ্দেশ্যে সিএনজি হাফিজের গ্যারেজে হাফিজ সহ সবাই একত্রিত হয়। হাফিজের কাছে রক্ষিত 2টি পিস্তল আবির হাওলাদারের কাছ থেকে তার ম্যানেজার নাহিদ গ্যারেজে নিয়ে আসে। পিস্তলগুলো হাফিজ নিজ হাতে পার্টস খুলে গুলি লোড করে, কিন্তু এই সময় একটি মিসফায়ার হয়। বিকট শব্দ হলে তারা ওই দিন হত্যার পরিকল্পনা স্থগিত করে। কিন্তু পেশাদার খুনিরা ওই দিন বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অজুহাতে হাফিজুল ইসলাম বাবুর অফিসের আশেপাশে পৌঁছে বাবুর চেহারা চিহ্নিত করে ও সিএনজি হাফিজের কাছ থেকে 50,000 টাকা অগ্রিম নিয়ে ওই দিন চলে যায়। পরবর্তীতে 23 জুলাই 2026 তারিখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা সন্ধ্যার দিকে হাফিজের গ্যারেজে একত্রিত হয় এবং সিএনজি হাফিজের লোড করা পিস্তল 2টি নাহিদের কাছ থেকে জিহাদ নিয়ে জিয়ারুলকে একটি পিস্তল এবং চঞ্চলকে একটি পিস্তল দেয়। পিস্তলগুলো নিয়ে জিয়ারুল, চঞ্চল, হাসান, জিহাদ, মাসুম বিল্লাহ সহ আরও অজ্ঞাতনামা 2-3 জন হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার অফিসের সামনে অবস্থান নেয়। সিএনজি হাফিজের অপর কর্মচারী শাফিন এবং জিয়ারুলের আত্মীয় আলী হোসেন ঘটনাস্থল রেখে এবং আসামিদের পালিয়ে যাওয়ার সহায়তা করে এবং আলী হোসেন ঘটনা ঘটার পরবর্তীতে পুলিশি তৎপরতা এলাকার পরিস্থিতি সম্পর্কে আসামিদের নিয়মিত তথ্য দিয়ে অবগত করতে থাকে। ঘটনার দিন রাত অনুমান
11 ঘটিকার সময় হাফিজুল ইসলাম বাবু তার অফিসের সামনে নেতাকর্মীদের নিয়ে আলাপকালে অপরিচিত লোকজনের সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা তাদের বাসা মিরপুর 10 বলে জানায়। এক পর্যায়ে হাফিজুল ইসলাম বাবু তার নেতাকর্মীরা অপরিচিত ব্যক্তিদের দেহ তল্লাশি করতে চাইলে তাদের মধ্যে একজন পিস্তল বাইর করে যুবদল কর্মী ইউসুফের বুকে গুলি করে এবং তাৎক্ষণিকভাবে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত জনগণ ধাওয়া করে অস্ত্রধারী সন্ত্রাসী চঞ্চলকে অস্ত্রসহ আটক করে এবং কাফরুল থানায় সোপর্দ করে। উক্ত গোলাগুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হয় এবং সহ্য বিক্রেতা নানাল সর্দার ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা ঘটার পরে আমি পূর্বে উল্লেখ করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং মিডব্রিফ বিভাগ যৌথভাবে কাজ করে 7 জন আসামিকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করে এবং ঘটনার মূল পরিকল্পনাকারী চিহ্নিত সহ ঘটনার রহস্য উদ্ঘাটন করে। ধন্যবাদ সবাইকে। ওটা তো আলাদা একটা দল নাই। রাজনীতি দেশে অনেকেই করতেছে, অনেক নেতা আছে। রাজনীতি একটা মানে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে পলিটিক্যাল পার্টি থাকবে, যারা পলিটিক্স করবে, রিয়েল পলিটিক্স, তাদের ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোন পরিচয় কোন সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোন রাজনৈতিক পরিচয় আমরা কোনো সময় বিবেচনা করব না। না, এখন আমরা অ্যারেস্ট করতে পারি না। একটু ক্লিয়ার করবেন কয়জন শুটারকে আপনারা অ্যারেস্ট করেছেন এবং হাফিজুর রহমান হাফিজ যার কথা বলা হচ্ছে তার ইনভলভমেন্টটা কি, মানে তার সাথে বিরোধটা কি নিয়ে? বিরোধটা ওই যে বললাম যে এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। সিএনজি হাফিজ আমাদের যে 7 জন ধরা আছে 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে এবং আরো কিছু প্রমাণ পেয়েছি আমরা। হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ কিছুদিন আগেও কিন্তু একইভাবে ঘটনা ঘটেছে। সেই অস্ত্রগুলো কোথা থেকে আসছে এবং মিরপুরে দেখা যাচ্ছে যে এখানে এর মধ্যে আরেকটা যোগ করতে চায় যে হিজড়াদের একটা গ্রুপ, 2টা গ্রুপ আধিপত্যতা বিস্তারকে কেন্দ্র করে সেখানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে এবং ওইখানে বোঝা যাচ্ছে যে তাদের অস্ত্রের একটা বেশ ভালো একটা চালান রয়েছে। এই বিষয়টা আপনাদের নজরদারির মধ্যে আছে কি? অবশ্যই ভাই, যে কয়টা ঘটনা ঘটছে কিছু ঘটনা তো আমরা চেষ্টা করি যে আমাদের কাছে তথ্যপত্র আসলে যেটা ঘটনা ঘটার পূর্বে আমরা প্রিভেনশন ব্যবস্থা নিয়ে আসে এবং এই ব্যাপারে আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার এর আগে আমরা করেছি। ঘটে গেলে যে কয়টা ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে ছিল যারা জড়িত ছিল তাদেরকে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনার নেপথ্যে যারা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। মামলা তারাও চার্জশিটভুক্ত হবে, তাদেরকেও অনেকে অ্যারেস্ট করেছে। কাজে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কোনো ঘটনা ঘটলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। না, এখনো আমরা এরকম কোনো পাইনি। তবে যেটা হয় যে মিড লেভেলের যারা আছে তারা সবসময় চেষ্টা করে যে একটা দলভুক্ত বা একটা ব্র্যান্ডিং হওয়ার জন্য এরকম নামের ব্যবহার আমরা অনেকবারে দেখেছি। আমি আবারও বলতেছি যে তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এখন পর্যন্ত ঢাকায় 5ই আগস্টের পরে অন্তত 30 থেকে 35টা হত্যাকাণ্ড দেখলাম। এই হত্যাকাণ্ড প্রতিটাই আমরা যখন কাজ করতে যাই প্রত্যেকটাই দেখলাম রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং শীর্ষ সন্ত্রাসীরা আছে যারা পেছনে থেকে কাজ করলেও তারা রাজনৈতিক মদত পেয়ে থাকে। আমরা কিন্তু এই জায়গায় আপনারাও ব্রিফ করেছেন অনেকগুলো হত্যাকাণ্ড নিয়ে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে আপনারা বলেছেন যে কোনো হত্যাকাণ্ডে আমরা রাজনৈতিক হিসাব বিচার করি না, কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনেই কিন্তু রাজনৈতিক কারণ থাকে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকে, রাজনৈতিক পরিচয় থাকে।
তো আমরা এখানে যে সাংবাদিক বা আমরা পুলিশ এই দুইটার মাঝে এসে শুধু রাজনৈতিক পরিচয়টা হারায় যায় কেন? না, রাজনৈতিক পরিচয় হারা যাওয়ার কিছু না। এখানে জানেন যে যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল দুইজনেরই রাজনৈতিক পরিচয় আছে। আমি কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছি। আমি সেই জন্য বলতেছি যে রাজনৈতিক ছত্রছায়ায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এটা আমরা বরদাস্ত করব না। এখানে যে দুই ব্যক্তির নাম এসেছে আমি কিন্তু নির্দ্বিধায় তাদের নাম বলেছি, তাদের যে জড়িত তাদের বলেছি এবং তাদের গ্রেপ্তার করবো এটাও আমরা বলেছি। কাজে রাজনীতিকে আড়াল করার কিছু নাই। কেউ রাজনৈতিক ব্র্যান্ডিং এ অপরাধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এটা আমরা বরদাস্ত করব না। আমরা অবশ্যই তার সাথে তিনি বলেছেন যে আসন্ন কাউন্সিলর ইলেকশনকে কেন্দ্র করে আসলে তার উপরে আমরা এখন কিছু পাইনি। আপনারা জানেন যে 3 দিন আগেকার ঘটনা, আসামি অ্যারেস্ট করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। আমরা আপাতত এটাই পেয়েছি যে এখানে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য এটাই নিয়ে। না, এখন পর্যন্ত আমরা সিএনজি হাফিজকে পেয়েছি। এর কারণে হয়তো ওনাকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি, গ্রেপ্তার করতে, জিজ্ঞাসাবাদের যদি কারণ নাম আসে অবশ্যই আমরা তাকেও আইনের আওতায় নিয়ে আসবো। এটা এখন একটু তদন্তের স্বার্থে না বলি, আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু 7 দিনকে করেছি আমরা এভাবে জেনেছি 50,000 টাকা এর আগে যেদিন অ্যাটেম্প নিয়েছিল সেদিন দেওয়া হয়েছে, আর এইবার শুধু হোটেল ভাড়াটারা এগুলো দেওয়া হয়েছে, খাওয়া দাওয়ার এইগুলো খরচ করা হয়েছে, বাকিটা এখন একটা অস্ত্র উদ্ধার হয়েছে আর একটা অস্ত্র বাইরে আছে, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি সেটা উদ্ধার করার। আমরা যেহেতু অস্ত্র উদ্ধার করতেছি, সোর্স জেনেই তো অস্ত্র উদ্ধার করছি, অস্ত্রটা উদ্ধার করলে জানা যায় যে এটা লাস্ট রিসোর্সটা কোথায় বা কোথা থেকে আসছে, এটা আমরা জানতে পারতেছি। এটা তো অবশ্যই একটা কনক্লুশন হতে হবে। কিন্তু হচ্ছে এই ইয়েতে যারা ছত্রছায়া হয় সেটা হচ্ছে এক ইব্রাহিম হাসান টেকের দিকে, দ্বিতীয়ত হচ্ছে আব্বাস। ওনারা দুইজন বর্তমান দেশের বাইরে থাকলেও তাদের লোকেরাই কিন্তু এই অস্ত্রগুলো দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা গণমাধ্যম কর্মীরা জানলেও আপনারা কেন তাদের লোকগুলোকে শনাক্ত করতে পারছেন না? ভাই, আপনি যেটা বললাম যে অস্ত্র উদ্ধার হলো, সেই লোকটা আসলে কোন ব্র্যান্ডিং এ অস্ত্র উদ্ধার করতেছে বা কে, আপনি বললেন যে তারা বিদেশে আছে। আমার অস্ত্রটা ক্যারি করতে হবে, অস্ত্র ইয়েটা একটা পজিশন থাকতে হবে। এখন বিদেশ থেকে একটা লোককে যদি আমি বলি যে বিদেশ থেকে উনি এসে আপনাকে আমাকে অস্ত্র দিয়ে গেছে, এটা তো আসলে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে যার কাছ থেকে আমরা অস্ত্রটা রিকভারি করছি বা যে ব্যবহার করছে, তার সেই পর্যায়ে অস্ত্র যেহেতু উদ্ধার হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে, ব্যবহারকারী বা ক্যারিয়ার, এটা তো তাদেরকে আমরা গ্রেপ্তার করতেছি, আইনের আওতায় নিয়ে আসতেছে। এখানে তো কাউকে হাইড করার কোনো প্রশ্ন আসে না। ধন্যবাদ। জি, আরো জানার আছে?